যারা এই ফ্রি ফায়ার গেমকে ভালোবাসে, যারা টুয়েলভ লল গেমারকে ভালোবাসে, শুধুমাত্র এই ভালোবাসার তাগিদে আমার বাসা পর্যন্ত চলে এসেছে দেখা করতে, এমন ঘটনা ঘটেছে আমার জীবনে বহুবার। কিন্তু জীবনে এই প্রথমবারের জন্য আমার সাথে এমন একটা মানুষ দেখা করতে এসেছে যে না তো এই ফ্রি ফায়ার গেম সম্পর্কে কিছু বোঝে, না তো এই ফ্রি ফায়ার গেমটাকে ভালোবাসে, বরং সেদিন শেষে একজন গেমারের বাবা। আমি তার চোখে মুখে এবং কথা বলার ভঙ্গিতে স্পষ্ট অসহায়ত্ব ফিল করতে পারছিলাম। যার বয়স ছিল আমার থেকে অনেক সিনিয়র, 40+। তার মুখ থেকে যখন প্রথমবার শুনেছিলাম যে আপনি কি টুয়েলভ লল গেমার, তখন কিছু সময়ের জন্য হতবাক হয়ে গিয়েছিলাম যে আসলে আমার সাথে এটা কি ঘটছে। তারপর সেই অসহায় মুখে ছোট্ট একটা হাসি দিয়ে আবারও তিনি বললেন, জানো বাবা, সেই সকাল ধরে তোমার বাসাটা অনেক কষ্ট করে খুঁজে বের করেছি, কিন্তু তারপরেও আমার কিছু যায় আসে না, কারণ আমাকে তোমার কাছে আসতেই হতো। আমি তোমার কাছ থেকে কিছু ব্যাপারের সত্যতা সম্পর্কে জানতে এসেছি। এরপর পুরো ঘটনাটা সেই গেমারের বাবার মুখ থেকেই শোনা, যেটা ঘটে গিয়েছে আমাদের নিজ জেলায়। তবে আমি সেই পরিবারের ঠিকানাটা গোপন রাখতে চাই, কারণ আমাদের এই গল্পগুলো মানুষের কাছে শেয়ার করা হয় শুধুমাত্র একটা নির্দিষ্ট ব্যক্তিকে উপরে তোলার জন্য বা নিচে নামানোর জন্য নয়, বরং এই গল্পগুলো থেকে হাজার হাজার মানুষ যেন কিছু শিখতে পারে সেটার জন্যই তোমাদের সামনে উপস্থাপন করা হয়। তো এই পরিবারটার বসবাস যশোর জেলার ছোট্ট একটা গ্রামে, ছোট্ট একটা সুখের সংসার। তো সেই অসহায় পিতার মুখে শুনেছিলাম তাদের পরিবারের সদস্য বলতে তিনি, তার স্ত্রী, তার আদরের একটা মেয়ে আর আদরের একটা ছোট্ট ছেলে আছে। গ্রামের অধিকাংশ মানুষ যেমন কৃষিকাজের সাথে জড়িত, তেমন এইখানেও ব্যতিক্রম না। আমার সাথে যে মানুষটা দেখা করতে এসেছিল তিনিও একজন কৃষক। বিশ্বাস করো, সেই বাবাটা যখন আমাকে বলেছিল যে দেখো বাবা, আমি কৃষিকাজ করি, আমার হাতের অবস্থা, তখন বুঝতে পেরেছিলাম একজন কঠোর পরিশ্রমকারী মানুষের হাত কেমন হয়। তাদের নিজেদের থাকার মধ্যে ছোট্ট একটা টিনের কুঁড়ে ঘর রয়েছে আর কিছু জমি রয়েছে যেগুলো চাষবাস করে তাদের সংসারটা বর্তমান চলছে। ওই যে গানের একটা লাইন আছে না, ধনীরে ধন দিলা, গরিবের তুইলা পিঠের ছাল। তো ওই দিন ওই লোকটার হাত দেখে আমি বুঝতে পেরেছিলাম এই কথার মিনিং। তারপরেও 1 সেকেন্ডের জন্য ওই মানুষটার মুখ থেকে আমি হাসি ফুরাতে দেখিনি। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ওই লোকটা বলল, বাবা রে, চাষবাস করে কি আর জীবন চলে? সকালে নুন আনতে বিকেলে পান্তা ফুরে যায়, তারপরে ঘরে আবার মেয়ে বড় হচ্ছিল। কিন্তু তারপর জানো বাবা, এই যে 7-8 মাস হলো আমি আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি, আমার স্ত্রী আর ওই ছোট ছেলেকে নিয়ে আমাদের সংসার। কিন্তু বাবা, আমি এখন আমার ছেলেকে নিয়ে কি করতে পারি? এই প্রশ্নটা শোনার পরে হঠাৎ করে আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম। তারপর আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে আঙ্কেল, কি এমন ঘটেছে, আমার কাছে সবটা খুলে বলেন। এরপর তিনি বলতে শুরু করেন, দেখো বাবা, আমি ছিলাম ছোটবেলায় এতিম মানুষ, এর বাড়ি ঠেলা খেয়ে ওর বাড়ি ঠেলা খেয়ে এইভাবে মানুষ হয়েছি। পড়াশোনা করার সেইভাবে কোনোদিন সুযোগ পাইনি। তারপরে অনেক কষ্ট করে একটা টিনের বাড়ি তুললাম, অল্প কিছু জমি ছিল, সেইগুলোতে চাষবাস করে আমি আস্তে আস্তে নিজের সংসারটারে গোছানোর চেষ্টা করছি। আমি কখনো চাইনি যে আমি যেভাবে কষ্ট পেয়ে মানুষ হয়েছি, এর ওর দুয়ারে লাঠি ঝাঁটা খেয়ে মানুষ হয়েছি, সেইভাবে আমার সন্তানরাও এত কষ্ট পেয়ে মানুষ হোক। এই জন্য আমার একটাই ইচ্ছা ছিল, আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি আমার সন্তানদের জন্য করে যাব। তবে আমি এতটাই অক্ষম পিতা যে আমার মেয়েটা 15 বছর বয়সে বোঝা হয়ে গেল, তাকে আমার বিয়ে দিয়ে দিতে হয়েছে। জানো বাবা, আমার অনেক কষ্ট করতে হয়। সেই সকালবেলা উঠে মাঠে চলে যাই, সারাটা দিন রোদে পুড়ি, বৃষ্টিতে ভিজি, তারপরেও আমার কাজ করে যেতে হয়। সেই বিকেলবেলা আবার বাড়ি আসি। আমি কখনো চাইনি যে আমার আদরের ছেলেটাও এই কাজের সাথে জড়িয়ে যাক। আমি এটা কখনো মেনে নিতে পারবো না। এই জন্য আমার উপর দিয়ে যত কষ্ট, যত ঝড় তুফান যাক না কেন, আমি আমার সন্তানকে পড়াশোনা করাচ্ছি যাতে বড় হয়ে ও কিছু করে খেতে পারে। কিন্তু কিছু মাস যাবত আমি লক্ষ্য করছি আমার ছেলের পড়াশোনার প্রতি আর কোনো মনই নেই। সারাদিন বন্ধু বান্ধবের সাথে মাঠের এক কোনায় বসে এই যে ফ্রি ফায়ার গেমটা সারাদিন খেলে যাচ্ছে। তো এলাকায় অনেক লোকজন আমাকে ধরে বলতে লাগলো আমার ছেলেটা নাকি নষ্ট হয়ে যাচ্ছে, আমার ছেলেটা নাকি সারাদিন ফোন টিপে বেড়ায়, আমার ছেলেটা নাকি আর পড়াশোনা হবে না। তো এই ব্যাপারটা নিয়ে আমি অনেক চিন্তিত হয়ে পড়ি। এরপরে আমি একদিন তার কাছে জিজ্ঞেস করি, সরাসরি প্রশ্ন করি, একটাই মাত্র ছেলে তো, তার উপরে রাগ দেখাইতে কোনো দিন পারিনি আর হয়তো পারবো না। আমি সেদিন ঠান্ডা মাথায় জিজ্ঞেস করেছিলাম যে আব্বু, তোমার নামে কিন্তু সবাই এইভাবে কমপ্লেন দিচ্ছে, তোমার নামে কিন্তু সবাই সমালোচনা করছে, তুমি আসলে কি করো? আমার একটু বোঝাও তো। আমি তো আজ পর্যন্ত তোমার কোনো কাজে বাধা দিইনি, আর আমার বিশ্বাস আছে যে আমার সন্তান কোনো খারাপ কাজে যাবেও না, খারাপ পথে যাবেও না। তো তুমি কি করো সবাই 4-5 জন মিলে বসে? আমাকে একটু বোঝাও তো, এতে কি আসলেই কোনো লাভ আছে? তো এরপর ছেলে আমাকে বোঝাচ্ছে যে আমার পড়াশোনা করতে অতটা ভাল লাগে না, আমার গেম খেলতে খুব ভাল লাগে। এই কথা যখন শুনেছি তখন আমি ওকে মারতে যাচ্ছি, তা ওর মা আমাকে ঠেকালো। তারপরে আবার ছেলে আমাকে বোঝাচ্ছে।